বাংলা ও ফুটবলের স্বাধীনতা বা ফুটবলের স্বাধীনতা একটা টুইটকে দেখে মাথায় এলো যে কিছু একটা বলা দরকার। কিন্তু অনেকে আমাকে জিজ্ঞেস করছে, আমার ব্যক্তিগত অনেকে জিজ্ঞেস করছে। টুইটটা হলো যে একটা সাংবাদিক, সে কতটা সাংবাদিক জানি না, সে অনেক কাজকর্মই করে। আজকালকার দিনের সাংবাদিকরা যেমন হয়, আজকালকার দিনের সাংবাদিকরা মানে অন্য কিছু করতে না পারে সাংবাদিক হয়, জীবনে কিছু হলো না তাই সাংবাদিক হয়ে যায়। তারপর তারা কীভাবে কোথা থেকে কী রোজগার করে আমরা জানি না, বা অনেকেই অনেক অনুমান করতে পারি কিভাবে তাদের রোজগারটা হতে পারে। কেননা আপনি যদি সুস্থভাবে ভাবেন তাহলে যে ধরনের কাজকর্ম করে সেইভাবে কিন্তু সৎভাবে খুব বেশি অর্থ উপার্জন করার উপায় থাকে না তাদের পক্ষে। তো এই ধরনের একজন সাংবাদিক একটা টুইট করেছে যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, যে ইউরোপিয়ান ইউনিয়নে যে একগাদা দেশ আছে ইউরোপের, সমস্ত দেশ কিন্তু ইউরোপে থাকলেও তারা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে পড়ে না। ইউরোপিয়ান ইউনিয়নের একটা কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো ফুলফিল করলেই সেই দেশগুলো ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে থাকে। তো ইউরোপিয়ান ইউনিয়ন থেকে একটা প্রতিবাদ এসছে বা একটা অবজেকশন এসছে যে ফিফার বিভিন্ন যে নিয়মকানুন আছে ফুটবলারদের মানে ট্রান্সফার বা তাদের মানে এক্সচেঞ্জ বা যাই বলুন মানে তাদের কর্ম সংক্রান্ত, সেইটা নিয়ে ফিফা ইউরোপিয়ান ইউনিয়ন অনেক ক্ষেত্রে আপত্তি জানিয়েছে। তার কারণ হচ্ছে, আমি অত ডিটেলে ব্যাপারটা দেখিনি, কিন্তু টুইটটা পড়ে আমি যেটা বুঝতে পারলাম যে মেন অবজেকশনটা যেখান দিয়ে এসছে যে ইউরোপিয়ান ইউনিয়নটা যখন গঠন করা হয়েছিল তখন কিন্তু কর্মীদের যে লেবার লজ রয়েছে বা তাদের যে ওয়ার্কার বেনিফিট বা এমপ্লয়মেন্ট বেনিফিট, সেটাকে মাথায় অনেকটা রাখা হয়েছে। ধরুন আপনি একটা ইউরোপিয়ান দেশে থাকেন, যে কোনো দেশ, ধরুন আপনি ফ্রান্সে থাকেন, তো আপনি কিন্তু উইদিন ইউরোপ যে কোনো দেশে চাকরি করতে পারেন, মানে ইউরোপিয়ান ইউনিয়ন মানে ফ্রি ফ্লো অফ মুভমেন্ট রয়েছে মানে এমপ্লয়ীদের। তো ইউরোপের বাইরেও কিছু কিছু দেশ আছে যেমন সুইজারল্যান্ড, যারা ইউরোপের মধ্যে পড়ে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্গত নয়। তো সুইজারল্যান্ডের সাথেও আমি জানি ব্যক্তিগত সূত্রে যে বিভিন্ন এগ্রিমেন্ট আছে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের, মানে রিগার্ডিং ফ্রি ফ্লো অফ এমপ্লয়ি, সব ধরনের ক্ষেত্রে না। ওই যে বললাম, আপনি ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে থাকলে একরকম, আর যদি তার বাইরে থাকেন তাহলে মানে কি কি আপনার এগ্রিমেন্টের একটা লিমিটেড এগ্রিমেন্ট থাকে। তো যাকে বেসিক যে স্পিরিটটা, সেই স্পিরিটটা হচ্ছে ফ্রি ফ্লো অফ পিপল বিটুইন ডিফারেন্ট কান্ট্রিজ উইদিন দ্য ইউরোপিয়ান ইউনিয়ন জোন। তো এবার যে ফিফার যে ট্রান্সফার উইন্ডো, সেই উইন্ডোটা যেটা করে হচ্ছে সেটার একটা নির্দিষ্ট সময় থাকে যে আপনি শুধু সামারে করতে পারবেন ধরুন 3 মাস, আর উইন্টারে 1 মাস, মানে গোটা যে আপনার যে 12 মাসের মধ্যে 3+1 4 মাসের মতন আপনি করতে পারবেন, যেটা কিন্তু একটা কন্ট্রাডিকশন। এবং এটা কিন্তু খুব এফেক্ট করে মানে বিভিন্ন প্লেয়ারকে। আপনি যদি ভাবেন, আপনি ইউরোপিয়ান কনটেক্সটে নাই ভাবতে পারেন, আমি বাংলার কনটেক্সটে বোঝাচ্ছি, কারণ আমি বাংলা নিয়ে অনেক দিন আগে এটা বলে আসছিলাম যে আগে একটা যখন নিয়ম ছিল যে যখন ফিফা ট্রান্সফার উইন্ডোগুলো ছিল, মানে যখন ওরা চালু করলো যে সামার উইন্ডো, উইন্টার উইন্ডো, তখন কিন্তু শুরুতে এই উইন্ডোটা মূলত ছিল ইন্টারন্যাশনাল উইন্ডোর জন্য। আপনার আইএসএলও যখন শুরু হয়েছে তখনও কিন্তু এরকম ব্যাপার ছিল। আপনার মনে করার চেষ্টা করুন যে প্রচুর প্লেয়ার তার ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলতো, তারপর যখন আইএসএল হতো ওখানে খেলতো, আবার মুভ করতো। মনে করার চেষ্টা করুন, মেহতাব ফেতাব এরা করতো শুরুর দিকে। পরবর্তীকালে প্রফুল প্যাটেল এসে মেনে নিল যে গোটা ভারতে ওই ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোটাই কার্যকর হবে। এবং তার আলাদা জানি না, মানে তার বিড়ির ব্যবসা ছিল, তার রাজনীতির সঙ্গে সে যুক্ত ছিল, এবং ওনার বদলে যিনি এলেন তিনিও মোটামুটি রাজনীতির ব্যক্তি। তিনি ফুটবলটাকে ওই রাজনীতির মঞ্চ হিসেবে ব্যবহার করেন। তো কেউ কিন্তু মানুষের দুঃখটা বুঝলো না। এই যেমন জুনিয়র ডাক্তাররা গরিবের দুঃখ বুঝলো না, তেমনি ফুটবল ফেডারেশন যারা বসে আছে তারা কিন্তু গরিব ফুটবলারদের সমস্যাটা বুঝলো না। সমস্যাটা বললে আপনি বুঝতে পারবেন। একটা ছোট্ট উদাহরণ ধরুন, এই মুহূর্তে কলকাতা লিগ হচ্ছে, কলকাতা লিগের সুপার 6 শুরু হবে। সুপার 6টা শুরু হয়েছে কিন্তু ওই আপনার সেপ্টেম্বরের শেষ হয়ে যাওয়ার পর, মানে অক্টোবরের শুরুর দিকে বা ওই টাইমে। এবার উইন্ডো বন্ধ হয়ে যাচ্ছে সেপ্টেম্বরের এন্ডে। তাহলে যেই প্লেয়ারটা ধরুন ভালো খেলছে একটা কলকাতা ফুটবল লিগে, সে যদি সুপার 6-এ খেলে তার দলের হয়ে, যেমন সুপার 6-এ এই মুহূর্তে সুরুচি সংঘ খেলছে, তো যেই ছেলেটা ধরুন সুরুচি সংঘতে খেলছে সে যদি ভালো খেলে, সে কিন্তু ওই উইন্ডোর আগে কোথাও জয়েন করতে পারবে না। এই নিয়মটা কিন্তু আগে ছিল না। তো এই ক্ষেত্রে কি হচ্ছে দেখুন,
মোটামুটি সমস্ত দলই, আইএসএল দল বলুন বা আই লিগ দল বলুন, আইএসএল তো শুরুই হয়ে গেছে, আই লিগের দলগুলোই এই সামার উইন্ডোতেই মোটামুটি স্কোয়াডটা তৈরি করে না, উইন্টার জন্য কেউ ফেলে রাখে না। তো আপনি যদি এখন উইন্টারে যান, বেসিক্যালি আপনার একটা মরশুম শেষ হয়ে গেল, মানে আপনার যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে যে ফিফার এই উইন্ডোটার জন্য। তো আমি আশা করি, এটা নিয়ে আমি ব্যক্তিগত স্তরে বলেছি, অনেকবার বলেছি, লিখেওছি, যে এটা কিন্তু ভারতের যা আর্থসামাজিক অবস্থা রয়েছে বা যে ইকোসিস্টেম রয়েছে তার বিরুদ্ধে কাজ করছে, যে ফিফার উইন্টার আর সামার উইন্ডোর কনসেপ্টটা। তো আর এটা আপনাদের মাথায় রাখা দরকার যে যে কোনো গ্লোবাল রুলস যখন থাকে সেটা তো মানুষের কল্যাণের জন্যই থাকে, যে কোনো যে উইন্ডো করা হচ্ছে বা এটা তো বেসিক্যালি ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল, তাই তো, মানে ফুটবলার দ্য ওয়েলফেয়ার, সেখানে এদের তো ওয়েলফেয়ারটা হচ্ছে না। কেননা দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের যে ওয়েলফেয়ার, যে এমপ্লয়ি ওয়েলফেয়ার যে স্কিমগুলো রয়েছে, দে আর সুপিরিয়ার দেন ফিফাজ, মানে সেখানে ফিফার আপত্তি করছে। তো এই ক্ষেত্রে যা যা হয়, মানে বিভিন্ন যখন গ্লোবাল রেগুলেশনস থাকে যে কোনো বিষয়ে, ধরুন একটা গাড়ি আপনি ধরুন একটা গাড়ি বার করতে চান, একটা ভেহিকেল 4 হুইলার বার করতে চান, তো আপনি যদি ইউএসএ তো ওটা বার করতে চান, তো ইউএসএর কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। এবার ধরুন আপনি ইন্ডিয়াতে গাড়িটা তৈরি করছেন, কিন্তু আপনাকে কিন্তু মানতে হবে যে ইউএসএর যদি মোস্ট স্ট্রিক্ট রেগুলেশনস থাকে, তাহলে কিন্তু আপনি ইউএসএ ওই রেগুলেশনসটা মেনে করতে হবে। এবার ধরুন একটা ইউএসএ কোনো একটা গাড়ি বানাচ্ছে, সে ধরুন জাপানে গাড়িটা রিলিজ করবে, সেখানে যদি জাপানে এমন কোনো আইন কানুন থাকে যেটা ইউএসএ আইনের থেকে বেশি স্ট্রিক্ট, সেটা কিন্তু তাহলে তাকে জাপানের আইনটা মেনে চলতে হবে। বেসিক্যালি পুরোটা কিন্তু মানুষের কথা ভেবে করা হচ্ছে, কিন্তু আমরা দেখছি এই ক্ষেত্রে মানুষের কথা ভাবা হচ্ছে না। সে ইউরোপের কেস বলুন বা আমাদের ইন্ডিয়ার কেস বলুন, তো এইটা নিয়ে কিন্তু এইবার ভারতের একটু সময় এসছে এইটা নিয়ে একটু প্রতিবাদ করার, যে তোমরা যে আইন কানুনগুলো করছো সেটা আমাদের দেশের ফুটবলের কোনো কাজেই লাগছে না। এবার যেমন ফুটবলের যেমন স্বাধীনতা আছে, তেমন ভাষারও স্বাধীনতা আছে, মানে আমাদের বাংলা ভাষারও স্বাধীনতা আছে। শুনে খুব ভালো লাগলো যে বাংলা ভাষাকে ইন্ডিয়ার ক্লাসিক্যাল ভাষা স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু এরপর কি, আমি যখন এই ঘোষণাটা দেখলাম, আমি প্রথমে বোঝার চেষ্টা করছিলাম এর ফলে আমরা কি পেলাম, শুধু একটা ক্লাসিক্যাল বলে আমার লাভ কি হলো। তো দেখলাম বেশ কিছু প্রিভিলেজ আছে, মানে কিছু মানে সেন্ট্রাল গভর্নমেন্টে বোঝা গেল কিছু টাকা করে আমরা পেতে পারি, বিভিন্ন স্কিমে আমাদের বাংলা ভাষা পেতে পারে। এবং আমি দেখলাম যে অনেকে বলছে যারা বাংলা ভাষার পক্ষে কথা বলে, ভালো, আমি তাদের সমর্থন করি। তো তারা বলছে যে বাংলা ভাষাকে ম্যান্ডেটারি করা হোক বিভিন্ন স্কুল কলেজে। দেখুন, যখন আপনি একটা কসমোপলিটন সোসাইটিতে থাকেন, তো আপনাকে কিন্তু একটুখানি পুরো ব্যাপারটা মাথায় রেখে এগোতে হবে। কারণ আমি বলছি, আমি আমেরিকাতে ছিলাম বেশ কিছুদিন, তো আমেরিকাতে না বেশ অনেক স্টেটে স্প্যানিশটা রাখা হয়েছে, যে ইংরাজির সাথে সাথে স্প্যানিশটা কম্পালসারি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কিন্তু কেউ বলতে পারে না, মানে ওরা কি করে পড়াশোনা করে, কি করে পাশ করে জানি না। আমি প্রচুর জানি আমেরিকান, তার স্কুলে স্প্যানিশ ছিল, তারা একটা সেন্টেন্সও বলতে পারে না। তো ওইভাবে কিন্তু আপনি কোনো ভাষাকে মানে প্রতিষ্ঠিত বা তাকে জিয়ে রাখতে পারবেন না, বা তাকে বাঁচিয়ে রাখতে পারবেন না, বা তাকে সসম্মানে বাঁচিয়ে রাখতে পারবেন না, বা তাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। যেটা করা দরকার, যেটা আমি একাধিক দেশে থেকেছি, কাজ করেছি, ইউরোপেরও একাধিক দেশে, তো আমি জানি ইউরোপে এরকম অনেক দেশ আছে যেখানকার মাতৃভাষা ধরুন ইংরাজি নয়, বিভিন্ন ভাষা। তো সেখানে আপনি যদি কোনো সরকারি চাকরিতে জয়েন করতে চান, বা এমন কোনো পরিষেবা যেখানে ধরুন আপনাকে পাবলিকের সাথে ইন্টারাক্ট করতে হবে, সেটা বেসরকারি চাকরি হলো, ধরুন আপনি একটা ডাক্তার হতে চান বা আপনি নার্স হতে চান, যেখানে আপনাকে লোকাল পাবলিকের সাথে ইন্টারাক্ট করতে হবে, সেখানে দুটো ব্যাপার হচ্ছে, হয় আপনাকে নেটিভ হতে হবে, মানে আপনার বাবা বা মা সেই দেশের নাগরিক হতে হবে, এবং আপনি যেন সেই দেশে বড় হয়েছেন, মানে বেসিক্যালি আপনি যেন সেইটা আপনার মাতৃভাষা হয়। যেমন আমার কাছে কোনো সার্টিফিকেট নেই, আমার বাংলা, কিন্তু আমি নেটিভ বাঙালি, ঠিক আছে। আমাকে কেউ যদি বলে তোমার সার্টিফিকেট দেখা বাংলা, আমি দেখাতে পারবো না, কিন্তু দেখাতে হয় না। মানে আপনি যদি নেটিভ হন, মানে আপনার বাবা মা বা যে কোনো দুজন বা যে কোনো একজন যদি বাঙালি হয়, আর আপনি যদি ওরকম পরিবেশে বড় হন, তাহলে ধরে নেওয়া হয় এটা আপনার নেটিভ, এটা মানে আপনার মাতৃভাষা, আপনার কিচ্ছু লাগবে না। কিন্তু আপনার যদি মাতৃভাষা সেখানকার স্থানীয় ভাষা না হয়, তাহলে কিন্তু আপনাকে সার্টিফিকেট করতে হবে। সেটা কোনো জায়গায় C1, কোনো জায়গায় C2 ডিপেন্ড করছে। যেমন ডাক্তারদের ক্ষেত্রে ওদের আবার আলাদা একটা সার্টিফিকেশন করতে হয়, আমি এটা জানি, ভালো করেই জানি, কেননা একটা সময় আমি বেশ কিছুদিন অস্ট্রিয়াতে ছিলাম,
তো অস্ট্রিয়াতে কিন্তু ডাক্তারি পড়াশোনার বেশ ভালো ব্যবস্থা রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। তো আমাকে যেতে হতো আমার প্রফেশনাল কাজের জন্য, যেতে হতো কিছু ইনস্টিটিউটে যেতে হতো, যেখানে এরকম অনেক ডাক্তারি স্টুডেন্ট আসতো। তো এরকম আমি একজন টিচারের সাথে, সে টিচার নয় মানে একজন টেকনিক্যাল একজন স্টাফ, তার সঙ্গে অনেক ইন্টারাক্ট করেছি এসব বিষয়ে, এবং আমার জানতে ভালো লাগে কোন দেশটা কিভাবে চলে। তো তখন শুনেছিলাম যে প্রচুর ধরুন ক্রোয়েশিয়া থেকে আসে অস্ট্রিয়াতে তারা ডাক্তারি পড়ার জন্য, এবং তাদেরকে কিন্তু এই পুরো জার্মান ভাষা মানে অস্ট্রিয়া যে ভাষা জার্মান, সেটা একটা সার্টেন লেভেল করতে হয়, এবং শুধু রেগুলার C1 বা C2 না, ওদের বলে C1 করতে হয়, প্লাস মেডিকেল যে টার্মসগুলো আছে সেগুলো ওদেরকে জানতে হয়, মানে ওদের স্পেশাল C1 সার্টিফিকেট করতে হয়। তো আমাদের বাংলাতেও কিন্তু এটা করা দরকার। আমি জানতে চাই না সে সে বিহারি না সে কি ইউপির লোক, কিন্তু আপনি যদি ধরুন পুলিশে জয়েন করেন, বা আপনি ধরুন একটা নার্স, আপনি ডাক্তার, তো আপনাকে কিন্তু স্থানীয় ভাষাটা জানা খুব দরকার। কারণ এটা তো আপনি এক্সপেক্ট করতে পারেন না যে একটা দূর বাংলার একটা সুদূর প্রান্তে মানে একটা গ্রামে গঞ্জে কোনো একটা মহিলা বা একটা শিশু সে হিন্দি জানবে বা ইংরেজি জানবে। তো এইটা কিন্তু করা খুবই দরকার রয়েছে। এখন যেহেতু ক্লাসিক্যাল ব্যাপারটা এসে গেল, তো এইটা কিন্তু এনফোর্স করা দরকার আছে, এবং এইটা করলে ওভারঅল পাবলিক যে সার্ভিসটা পাচ্ছে সেটা পাবলিক আরও বেটার পাবে, এবং সাথে সাথে আপনার ভাষাটারও একটা ভালো একটা গতি হবে। উইন উইন হওয়া চাই, মানে আপনি জোর করে কিছু চাপাতে পারেন না যদি না সেটা থেকে সোসাইটি বেনিফিটেড হয়। এটা সবসময় মাথায় রাখা দরকার। এই যে দেখবেন যারা বামপন্থী, সকল বামপন্থী পশ্চিমবঙ্গের, তাদের আমি চিন্তাভাবনা শুনি, মানে আমি সব কিছু শোনার চেষ্টা করি কে কোথায় কী বলছে। তো আমি দেখি এরা বেসিক্যালি মানে এরা ডিট্যাচড ফ্রম রিয়ালিটি, এদের মাথায় অনেক আইডিয়াজ রয়েছে, এরা ম্যাক্সিমাম খুব অনেস্ট, কিন্তু বেসিক্যালি এদের রিয়ালিটির সাথে কোনো যোগাযোগ নেই, এরা আলাদা একটা জগতেই বসবাস করে। মানে আমরা দেখি অনেকে মানে মাদকদ্রব্য সেবন করে একটা আলাদা জগতে কিছুক্ষণ থাকার চেষ্টা করে। তো এই শ্রেণীর যারা রয়েছে তারা মাদকদ্রব্য ছাড়াই মানে যে কোনো কারণেই হোক, ফিজিওলজিক্যাল কারণে হোক বা জেনেটিক কারণে, তারা একটা আলাদা জগতেই বিচরণ করে। তো আমি এদের কথাবার্তা শুনি, কিন্তু আমি যেখানে থাকি এখানে অনেক বাঙালি আছে যারা বাম মনোভাবাপন্ন। তো তাদের কথাবার্তা আমি শুনি একটু বোঝার চেষ্টা করি যে তারা কি ভাবছে, কি লাইনে ভাবছে, বা তাদের লজিকটা কি র্যাশনাল তাদের মাথায় কাজ করছে। তো আমি এইটাই বুঝেছি, এবং তারা যেহেতু ডিট্যাচ, তাই সেই জন্য দেখবেন তারা যেসব দেশকে অনুকরণ করার চেষ্টা করে প্রত্যেকটা দেশ কিন্তু মুখ থুবড়ে পড়ে। মানে কনসেপ্টটা কিন্তু খারাপ নয়, বামপন্থার কনসেপ্টটা খারাপ নয়, কিন্তু তাদের ওভারঅল এডুকেশন লেভেল, দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ, হিউম্যান বিং এতটা খারাপ যে সেই জন্য তারা বিভিন্ন দেশে বারংবার ব্যর্থ হয়। যাকে আমি অন্য তৃতীয় বিষয়ে যেতে চাই না, ব্যাপারটাই বাংলা ভাষা এবং ফুটবলারের স্বাধীনতার মধ্যে সীমাবদ্ধ রাখলাম। সকলে ভালো থাকবেন, দুর্গাপুজো উপভোগ করুন।